মব আতঙ্কে ইউনূসের উপদেষ্টা পরিষদ সদস্যরা ছাড়তে চাইছেন না সরকারি বাড়ি। কেন এই পরিস্থিতি? দর্শক, আপনারা গত 18 মাস যাবৎ বাংলাদেশে এক শ্বাসরুদ্ধকর অবস্থা দেখেছেন, যেখানে কোনো আইনের শাসন ছিল না, যেটি প্রকৃতির রাজ্য হয়ে গিয়েছিল। সাধারণ মানুষের জীবন বিপন্ন হয়ে গিয়েছিল। উপদেষ্টা নামধারী কিছু লোকজন সরকারের দায়িত্বে ছিলেন, কিন্তু তারা সত্যিকার অর্থে খানিকটা ভাবলেশীন। এমনকি গণমাধ্যম, মূলধারার গণমাধ্যমে এমন খবরও এসছে যে কিছু কিছু উপদেষ্টা এই মবের সাথে সরাসরি জড়িত ছিলেন, যাতে মব হয়, যাতে সমাজে বিশৃঙ্খলা থাকে এবং যাতে দীর্ঘ সময় ক্ষমতা উপভোগ করা যায়। দেশের মানুষকে অশান্তিতে রেখে এই উপদেষ্টা পরিষদ ক্ষমতা উপভোগ করতে চেয়েছিলেন, লুটপাট করতে চেয়েছিলেন রাষ্ট্রের পয়সা। আজকে যখন তারা ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন, এখনো সরকারি বাসভবন তারা দখল করে আছেন, কিন্তু তারাই আজকে মব আতঙ্কে আছেন। ভাগ্যের কি নির্মম পরিহাস! এই যে উপদেষ্টা পরিষদ, ইউনূস এবং উপদেষ্টা পরিষদের একটি সদস্যেরও বাকি জীবন, তারা যতদিন বেঁচে থাকবেন এই বাংলাদেশে যদি থাকেন, তাদের জীবন আসলে ভালো হবে না, তাদের জীবন আসলে সুখকর হবে না। তারা পাবলিক প্লেসে গেলে গণধোলাইয়ের শিকার হতে পারেন, মবের শিকার হতে পারেন। যার দরুন অনেকে হয়তো চতুর আছেন, এই চতুররা খুব শীঘ্রই দেখবেন আগামী 2-1 মাসের মধ্যে অনেকে দেশ ত্যাগ করে চলে যাবেন, কিন্তু যারা থাকবেন তাদের পরিণতি ভয়াবহ। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও বিতর্কিত অধ্যায় ছিল সাবেক অন্তর্বর্তী সরকারের 18 মাস। যে সরকার ক্ষমতায় এসেছিল মানবাধিকার সুরক্ষার এক বুক ভরা আশার প্রতিশ্রুতি নিয়ে, সেই সরকারের বিদায় বেলায় মানবাধিকারের চিত্রটি আজ কেমন? কেন আজ সেই সরকারের সাবেক উপদেষ্টারা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত? কেন তারা সরকারি বাসভবন ছাড়তে অনীহা প্রকাশ করছেন? সাবেক অন্তর্বর্তী সরকারের আমলে বিচার বহির্ভূত হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো দেশি ও বিদেশি মানবাধিকার সংস্থাগুলোর প্রধান উদ্বেগের বিষয় হয়ে উঠেছিল। অন্তর্বর্তী সরকারের 18 মাসের সার্বিক মানবাধিকার চিত্র খুব পরিষ্কার করে সাক্ষ্য দিচ্ছে যে সেই আশাবাদ বাস্তবায়ন হয়নি, বরং উল্টো চিত্র দেখা গেছে। মানবাধিকার সহায়তা সংস্থা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির গত 4 ফেব্রুয়ারির প্রতিবেদনে এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, গত 17 মাসে রাজনৈতিক সহিংসতা, মব ভায়োলেন্স, সাংবাদিক নির্যাতন, মত প্রকাশের স্বাধীনতার হস্তক্ষেপ, সীমান্ত হত্যা ও আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি সহ নানামুখী মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে। শুধু তাই নয়, নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচে তাদের বার্ষিক প্রতিবেদনে মব সহিংসতা, সন্ত্রাসবাদ বিরোধী আইনের ব্যবহার, রাজনৈতিক বিবেচনায় হাজারো মানুষের গ্রেপ্তার ও বিচারহীনভাবে আটকের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পরিসংখ্যানের দিকে তাকালে দেখা যায়, গত অন্তর্বর্তী সরকারের আমলে ক্রসফায়ার বা বন্দুকযুদ্ধের নামে বাহিনীগুলোর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কিছুটা কমলেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ এবং হেফাজতে থাকা অবস্থায় ও নির্যাতনে 17 মাসে অসংখ্য মানুষ, শতাধিক মানুষ নিহত হয়েছেন। আরও উদ্বেগের বিষয় হলো, কারাগারে মৃত্যু হয়েছে 127 জনের, যার মধ্যে রাজনৈতিক বন্দীও রয়েছেন। অন্তর্বর্তী সরকারের আমলে মব সহিংসতা ও গণপিটুনি ছিল নাগরিক উদ্বেগের প্রধান কারণ। HRSS ও HRW উভয় সংস্থায় এই মব সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তথ্য মতে এ সময় মব সহিংসতা ও গণপিটুনির 413টি ঘটনায় 259 জন নিহত ও 313 জন আহত হয়েছেন। এই পরিসংখ্যানটি প্রমাণ করে যে দেশে আইনের শাসন, বিচার ব্যবস্থা ও পুলিশি নিয়ন্ত্রণ কতটা ভঙ্গুর অবস্থায় পৌঁছেছিল। এটি আমাদের বিচার ব্যবস্থার জন্য একটি অশনি সংকেত। এখন আসা যাক বর্তমান পরিস্থিতিতে। অবাক করার মতো বিষয় হলো যে মব সহিংসতার আতঙ্কে সাধারণ মানুষ ছিল, এখন সেই একই আতঙ্কে আছেন সাবেক অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা সহ শীর্ষ পদের ব্যক্তিরা। যদিও বর্তমান সময়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবুও সাবেক কয়েক উপদেষ্টা মনে করছেন তারা জনরোষের কবলে পড়তে পারেন। কেন পড়তে পারেন? কেন এই অস্থিতিশীল সরকারের অংশ হয়েছিলেন আপনারা?
আপনাদের তো জবাব দিতে হবে। আপনাদের বিচারের মুখোমুখি হতে পারে। বিএনপি সরকার সেটি করবে কিনা জানি না, কিন্তু একদিন না একদিন আওয়ামী লীগ সরকার যদি কোনোদিন ক্ষমতায় আসে, তাহলে কিন্তু বিচার থেকে আপনারা রক্ষা পাবেন না। বঙ্গবন্ধু হত্যার বিচার করেছিল আওয়ামী লীগ, বিভিন্ন যুদ্ধাপরাধীদের বিচার করেছিল আওয়ামী লীগ। এই ইউনূস সরকার, ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদের প্রত্যেকটি সদস্যের বিচার হবে একদিন। আজকে মব আতঙ্কে তারা আপাতত সরকারি বাসভবন ছাড়তে অনীহা প্রকাশ করছেন। তাদের ধারণা সরকারি বাসভবনের নিরাপত্তা বেশি, তাই সেখানে থেকে যাওয়াই নিরাপদ। তবে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সাফ জানিয়ে দিয়েছে তাদের বেশি দিন রাখা সম্ভব নয়। চলতি মাসের মধ্যেই তাদের বাড়ি ছেড়ে দেওয়ার ইঙ্গিত দেওয়া হয়েছে। বিশেষ প্রয়োজনে সর্বোচ্চ 1 থেকে 2 মাস সময় দেওয়া হতে পারে। তবে মার্চ বা এপ্রিল থেকে তাদের গুনতে হবে সরকার নির্ধারিত ভাড়া। এবং মার্চ বা এপ্রিল থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কিন্তু ভিন্ন হবে। রাজনৈতিক সমীকরণ উল্টো হয়ে যাবে এবং এই উল্টো সমীকরণে, এই ভিন্ন সমীকরণে এই ইউনূস এবং ইউনূসের উপদেষ্টা পরিষদ যদি মবের শিকার হন, অবাক হবার কিছু থাকবে না। সাবেক একজন উপদেষ্টা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, ধানমন্ডি 32 নম্বরে ভবন ভাঙচুর, আওয়ামী লীগ নেতাদের বাড়িঘরে হামলা, হয়রানিমূলক মামলা, মাজার ভাঙচুর, আন্দোলনের সমন্বয়কদের চাঁদাবাজি এবং কয়েকজন উপদেষ্টার দুর্নীতির কারণে জনগণের মধ্যে তীব্র ক্ষোভ আছে। এই ব্যর্থতার দায় এখন তাদের দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কয়েকদিন আগেও কি মজায় ছিলেন। ক্ষমতার চেয়ার যে কত মজা, এক একজনের চেহারাও পাল্টে গিয়েছিল, কিন্তু আজকে আপনারা আতঙ্কে দিন কাটাচ্ছেন। সূত্র মতে আবাসিক পরিদপ্তরের একজন পরিচালক জানিয়েছেন, সাবেক উপদেষ্টাদের জন্য সরকারি কর্মকর্তাদের মতো কোনো নির্দিষ্ট আবাসন নীতিমালা বা পেনশন সুবিধা নাই, তাই তাদের বিষয়টি জানিয়ে দেওয়া হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও কয়েকদিনের মধ্যেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে তার গুলশানের বাসভবনে চলে যাবেন। বর্তমানে মিন্টু রোড ও হিয়ার রোডে যে বাংলো ও অ্যাপার্টমেন্টগুলো আছে, সেগুলো দ্রুত মেরামত করে বর্তমান সরকারের মন্ত্রী ও উপদেষ্টাদের জন্য প্রস্তুত করা হচ্ছে। ইতোমধ্যে 21 জন মন্ত্রী প্রতিমন্ত্রী বাসভবনের জন্য আবেদন করেছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সুমনের দপ্তরে এই আবেদনগুলো যাচাই বাছাই করা হচ্ছে। দর্শক, একটি সরকারের কর্মকাণ্ডের মূল্যায়ন করে ইতিহাস। মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে সেই মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ মাথায় নিয়ে বিদায় নেওয়াটা অত্যন্ত দুঃখজনক। সাবেক উপদেষ্টাদের এই নিরাপত্তা সংখ্যা এবং জনগণের ক্ষোভ সব মিলিয়ে বাংলাদেশের রাজনীতি